প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে স্টুডিওতে থাকেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি গত 1 আগস্ট ছিল বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস এবং এই পুরা আগস্ট মাস জুড়ে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে বিশ্বব্যাপী। তাই এবারে আমাদের আলোচনার বিষয় ফুসফুস ক্যান্সার এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় বক্ষব্যাধি ও ইনস্টিটিউট হাসপাতালের সম্মানিত পরিচালক এবং দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত মহাসচিব ডক্টর গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ফুসফুস ক্যান্সার একটি বিশেষ জনস্বাস্থ্য সমস্যা, লক্ষ লক্ষ লোক এতে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এই ফুসফুস সমস্যার প্রধান কারণগুলো কি? ফুসফুস ক্যান্সার শরীরে যত রকমের ক্যান্সার হয় সবচেয়ে বলা হয় যে ওর্স প্রগনোসিস, মানে যেটার ফলাফল খুবই খারাপ। এবং দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রায় 18 লক্ষ রোগী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং এটা কিন্তু একটা প্রিভেন্টেবল ডিজিজ। এটার প্রধান কারণসমূহ যদি আমরা চিন্তা করি, এর 1 নম্বরে আসছে যে স্মোকিং, ধূমপান হলো যে এটার প্রধান কারণ। এছাড়াও আছে আরও কিছু আছে যেগুলি বায়ু দূষণ আছে, তারপরে বিভিন্ন অকুপেশন কাজের সাথে রিলেটেড আছে। আবার অনেকের ফুসফুসের মধ্যে দীর্ঘমেয়াদী যদি কোনো দাগ পড়ে যায় সেটাতে আসছে। আবার কিছু এক্সপোজার আছে, যেমন রেডন এক্সপোজার আছে, এগুলিতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো ধূমপান। ধূমপায়ীরা আসলে কতটা ঝুঁকির মধ্যে রয়েছেন ফুসফুস ক্যান্সারের জন্য? ফুসফুস ক্যান্সারের দেখা যাচ্ছে যে যাদের ক্যান্সার হচ্ছে মেজরিটি স্মোকিংয়ের সাথে রিলেটেড থাকে এবং ক্যান্সারের ক্লাসিফিকেশনের মধ্যে কিছু মানে স্মোকিং ছাড়াও একটা শ্রেণীবিভাগ আছে যেটার নাম বলে যে এডিনোকার্সিনোমা। এটা যারা নন স্মোকার তাদের প্রদান হয়। এছাড়া মানে সর্বক্ষেত্রে স্মোকিংয়ের রিলেশন, কারণ আমরা যখন যে কোনো কিছু স্মোক করি বা ইনহেল করি এটা প্রথমে আমাদের এয়ারওয়েতে চলে যায়। এয়ারওয়েতে গেলে স্মোকিং, যেটা স্মোকিংয়ে দেখা যায় যে আমাদের এয়ারওয়ের যে লাইনিং আছে যেটার কাজ প্রোটেকশান করা এবং দেখা যাচ্ছে ফুসফুসের কিছু জিনিস বের করে দেওয়া, যে প্রথমে এই লাইনিংটাকে ওরা ড্যামেজ করে দেয়। ড্যামেজ করে তারপরে কিছু জিনিস সেলের মধ্যে দেখা যাচ্ছে এটাকে মিউটেশন বলে, পার্মানেন্ট কিছু চেঞ্জ করে ফেলে, যার ফলে ওই সেলগুলি দেখা যাচ্ছে তাদের মানে স্বাভাবিক কাজে থাকে না, তখন অস্বাভাবিক কাজ, দ্রুত বৃদ্ধি এগুলি হয়ে ক্যান্সারে টার্ন করে যায়। স্যার, ধূমপান তো প্রধান কারণ, তার মানে আরও অনেক কারণ রয়েছে যেটার কারণে আমাদের ফুসফুস ক্যান্সার হতে পারে। বিশেষ করে এখন বলা হচ্ছে বায়ু দূষণের কথা। সবগুলি আপনার স্মোকিং, বায়ু দূষণ সবগুলি আমরা ইনহেল, আমাদের যে অ্যাটমসফিয়ার আছে যেগুলি পলিউটেড আছে, কিছু টক্সিক ম্যাটেরিয়াল আছে এবং কিছু এনভায়রনমেন্টাল ম্যাটেরিয়াল আছে, আমরা যখন এইগুলিতে এক্সপোজার হই আমাদের লাংসের ভিতরে চলে যায়। সেই টক্সিক ম্যাটেরিয়ালগুলি একইভাবে দেখা যাচ্ছে যে আমাদের এয়ারওয়েকে এফেক্ট করে এবং আমাদের সেলের যে নর্মাল অ্যাক্টিভিটি আছে এয়ারওয়ে সেলের সেগুলিকে কমিয়ে দেয় এবং তার যে প্রোটেক্টিভ ফাংশন আছে সেগুলি কমিয়ে দেয়। এবং এগুলি দেখা যায় যখন দীর্ঘদিন যাবৎ ডিপোজিশন হতে থাকে ইনহেল করতেও, তখন এইখানে একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে ক্যান্সারের রূপান্তরিত হয়ে যায়। আবার ধূমপায়ীর পাশে আমরা যারা বসে আছি বা একটা বদ্ধ ঘরে উনি ধূমপান করছেন, সেখানে পাশে যারা, যেটাকে আমরা সেকেন্ডারি বা পরোক্ষ ধূমপান বলছি, তো পরোক্ষ ধূমপায়ী যারা, তারাও কি ঝুঁকির মধ্যে রয়েছে? অবশ্যই, মানে ধূমপায়ী যারা নিজেকে ক্ষতি করছে এবং তার আশপাশে বিশেষ করে বাসায় যারা থাকছে, যারা বাসায় স্মোকিং করে তাদেরকে ফ্যামিলি মেম্বারদেরকেও তারা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এবং ইদানিংকালে দেখা যাচ্ছে একটা স্টাডিতে বিশেষ করে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে যে ক্যান্সার, ফুসফুস ক্যান্সারের হার অনেকাংশে বেড়ে গেছে এবং এটা মৃত্যুর যে রেটটা ফুসফুস ক্যান্সারে মেয়েদের আগে ছিল যে ব্রেস্ট ক্যান্সার যেটা হতো সেটাতে সবচেয়ে বেশি, এখন দেখা যাচ্ছে যে মেয়েদেরও ব্রেস্ট ক্যান্সারের চাইতে
ফুসফুস ক্যান্সারে মৃত্যুর হার বেশি। এটা বোথ অ্যাক্টিভ এবং প্যাসিভ স্মোকিং এক্সপোজারের জন্য এই জিনিসটা হচ্ছে। ঘর গৃহস্থের কাজ করে থাকেন মেয়েরা, বিভিন্ন ধরনের ধোঁয়াতে এক্সপোজ হওয়া লাগে বা ইনডোর পলিউশন যেটা, সো এই ইনডোর পলিউশন থেকেও কি এই ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা? মানে পলিউশনে কি, যখন আপনার এনভায়রনমেন্টালের যে জিনিসটা আমরা ইনহেল করি, যে এয়ারের ভিতর যখন পলিউটেন্টগুলি থাকবে, এগুলি ক্যান্সার এবং ফুসফুসের বিভিন্ন রোগের সাথে রিলেটেড থাকে। এর মধ্যে যে সিওপিডি আছে, তারপরে আমরা বলি যে ডিফিউজ প্যারেনকেমাল লাং ডিজিজ, এগুলিও রিলেটেড থাকে। এর মধ্যে এটা একটা ক্যান্সারও প্রধান ঝুঁকির কারণ থাকে। অনেকেই আছেন যারা বাইরে কাজ করেন বা অনেক ঝুঁকির মধ্যে কাজ করেন, ঝুঁকিপূর্ণ কাজ করেন, যারা স্টোন ক্রাশার আছেন বা বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি বা কর্মক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কীরকম বলে আপনি আচ্ছা, মনে করেন? মানে বিশেষ করে দুইটা ডিজিজ আছে, সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস। সিলিকোসিস হলো যে যারা পাথর ভাঙা কাজ করে, যারা শিলপাটা খোদাই করে, তারা দেখা যাচ্ছে যে এই যে এর ডাস্টগুলি তারা কন্টিনিউয়াস ইনহেলিশ করতেছে এবং করে তাদের একটা ডিজিজ বলে সিলিকোসিস। সিলিকোসিস মানে ফুসফুসের মধ্যে এই সিলিকাগুলি ডিপোজিট হয়ে ফুসফুসের চেঞ্জ করে ফেলে এবং এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ক্যান্সার। যাদের সিলিকোসিস হয় তাদের অন্যর চাইতে ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তেমনি অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিস মানে যারা প্রধানত শিপ ব্রেকিংয়ের কাজ করে এবং তাদের এই এমনিভাবে তারাও এই মানে ডাস্টগুলি ইনহেল করে তাদের অ্যাসবেস্টোসিস রিলেটেড অনেকগুলি ডিজিজ হয়। এর মধ্যে লাং ক্যান্সারও একটা মানে প্রধান কারণ অ্যাসবেস্টোসিস। সুতরাং যারা এই প্রফেশনের সাথে রিলেটেড আছে, তারা যদি প্রফেশনে প্রোটেক্টিভ কিছু ইউজ না করে অথবা প্রফেশন চেঞ্জ না করে, তখন দেখা যাবে যে তাদের এই ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। কখন আমাদের একজন চিন্তা করবেন যে আমি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছি, বা কী কী লক্ষণগুলো আসলে প্রকাশ পায়? ফুসফুস ক্যান্সার আমরা যেটা বলি মিডল টু এল্ডার এজ, বিশেষ করে 40 ঊর্ধ্ব যারা, এবং যদি তারা মানে রিস্ক ফ্যাক্টর থাকে, বিশেষ করে যারা স্মোকিং থাকে বা এরকম যারা বিভিন্ন প্রফেশনের সাথে এক্সপোজার থাকে, তাদের যখন একটা দীর্ঘস্থায়ী কাশি থাকে, আবার স্মোকাররা বলে যে তাদের এটা স্মোকার কাফ, এই কাফের প্যাটার্নটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন একটা চিন্তা করতে হবে যে তার থাকে। পাশাপাশি কাশির সাথে রক্তও যেতে পারে, ফুসফুস ক্যান্সারে রক্ত যায়, সেটাও হতে পারে। বিশেষ করে 40 ঊর্ধ্ব স্মোকার যারা, তাদের যখনই রক্ত যাবে আমরা অবশ্যই তাদের ক্যান্সার এক্সক্লুড করব। এছাড়াও শরীরের ক্যান্সারের বিভিন্নভাবে একটা স্থানীয়ভাবে ইনভলভমেন্টের জন্য কিছু সিমটম হতে পারে, অথবা এই ক্যান্সারগুলি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, এটাকে বলি ডিস্টাল মেটাস্টেসিস, সেটার জন্য হতে পারে। এবং এর পাশাপাশি কিছু স্ট্রাকচার আছে, মেডিসিনাল স্ট্রাকচার, ওইগুলির ইনভলভমেন্টের জন্য হতে পারে। আবার আমরা বলি যে কিছু জিনিস নন মেটাস্টেটিক ফিচার দিয়েও হতে পারে। বিশেষ করে আমাদের যারা থাকে যে এরকম পেশা, যারা চেস্ট পেইন থাকে, যাদের শ্বাসকষ্ট হয়, তারপরে দেখা যাচ্ছে যে খেতে পারছে না, খাবার খেতে সমস্যা হচ্ছে, তখন আমরা চিন্তা করি যে তাদের এই লক্ষণগুলি থাকলে তখন আমরা ক্যান্সারের চিন্তা করি। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি ইতিমধ্যে আছেন, বিশেষ করে বাংলাদেশের যে সর্বোচ্চ ফুসফুসের যে সর্বোচ্চ হাসপাতাল, ফুসফুস চিকিৎসার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে আপনি এখন কর্মরত আছেন। আপনার হাসপাতাল বা ইনস্টিটিউটে ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার কি কি পদ্ধতি রয়েছে, যেটার মাধ্যমে আমাদের রোগীরা সেবা পেতে পারে? প্রথমে যার সিমটম বা লক্ষণ থেকে আমরা ক্যান্সার চিন্তা করব, তার কিছু আমার ইনভেস্টিগেশনের কিছু উদ্দেশ্য মাথায় রাখতে হবে। একটা ফার্স্টে আমার চিন্তা করতে হবে যে তার ক্যান্সার কিনা, এটা কনফার্ম করা নাম্বার 1। সেকেন্ড হলো যে তার ডিজিজটার এক্সটেনশান কতটুকু, যেটাকে আমরা স্টেজিং বলি, আমরা স্টেজিংটা করতে হবে। কারণ আপনি জানেন যে তার ট্রিটমেন্টে স্টেজিং একটা বিরাট ভূমিকা পালন করে। লাং ক্যান্সারের রোগীদের
একমাত্র কিউরেটিভ হোপ হলো সার্জারি। যদি আমরা আর্লি স্টেজিংয়ে তাদের মানে অপারেশন করতে পারি সেই ক্ষেত্রে সাকসেস রেট ভালো হয়। আমরা প্রথমে একটা চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরেতে দেখি যে আমার কিছু ফিচার থাকে, রেডিওলজিক্যাল ফিচার। কারোর দেখা যায় একটা নিউমোনিয়ার মতো আছে, কারোর বুকে পানি জমে গেছে, কারোর ফুসফুসে বাতাস না ঢুকে দেখা যাচ্ছে যে এক সাইড কলাপস হয়ে যাচ্ছে, তারপরে কারোর দেখা যাচ্ছে হার্ট বড় হয়ে যাচ্ছে, কারোর দেখা যাচ্ছে হাড়ের মধ্যে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, কারোর দেখা যায় ফুসফুসের এক্সরেতে একদিক অনেক উপরে উঠে গেছে। এই ফিচারগুলি থাকলে আমরা ধরি যে তার লাং ক্যান্সারের রেডিওলজিক্যাল ফিচার। তখন সেটার জন্য আরেকটু ডিটেলস ইনফরমেশান এবং একুরেসির জন্য আমরা তখন একটা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করলে যে তার যে টিউমারটা সেটার একটা ডেনসিটি সিটি স্ক্যানের সাথে মাপা যায়, সেটা মাপলে আমরা ক্যান্সার কিনা আমরা আরেকটু কাছাকাছি যেতে পারি। তারপরে আমরা চিন্তা করি যে আমরা কিভাবে এটাকে কনফার্ম করব। যখন আমরা একটা ফুসফুসে থাকে আমরা তাদের যেটা আমরা একটা বায়োপসি করি, একটা মানে কোর বায়োপসি বলি, এটা সিটি গাইডেড বা আল্ট্রাসোনো গাইডেড, এটা আমরা বলি ট্রান্সথোরাসিক নিডেল বায়োপসি আমরা করতে পারি একটা, যেগুলি একটু পেরিফেরির দিকে থাকে। আবার যাদের দেখা যায় যে সেন্ট্রাল মানে মেইন ব্রঙ্কাসে হওয়ার সম্ভাবনা থাকে তাদের আমরা আমাদের ব্রঙ্কোস্কোপি আছে, ব্রঙ্কোস্কোপি করলে আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে। আমরা ডিরেক্ট টিউমার আছে কিনা এটা দেখতে পারি, কোন কোন জায়গায় ইনভলভমেন্ট করেছে ওইখান থেকে টিস্যু এনে বায়োপসি করতে পারি বা ওইখান থেকে রস এনেও পরীক্ষা করতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। পাশাপাশি কারোর যদি ফুসফুসে পানি জমে পানি পরীক্ষা করে, অথবা দেখা যায় ওইখান থেকে বায়োপসি নিয়ে করতে পারি। কারোর দেখা যায় আবার গ্ল্যান্ড ফুলে যায়, গ্ল্যান্ডের থেকেও আমরা বায়োপসি করতে পারি, অথবা স্কিনের ভিতরে নোডিউল থাকে ওইগুলো করতে পারি। আমরা অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট বায়োপসি করে আমরা মেনলি কনফার্মেশন করি ডায়াগনোসিসটা। এবং এর মানে প্রতিটা মানে ইনস্ট্রুমেন্টে আমাদের বক্ষবিধিতে আছে। এবং আমরা রিকোয়েস্ট করব যারা মানে শুধু রুগী না, চিকিৎসকও যারা আছে যারা আর্লিতে তাদের কাছে আসে যাতে বক্ষবিধিতে পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রে যদি তাদের সার্জারি করা যায় সেই ক্ষেত্রে তার কিউর রেটটা মানে বেশি হয়ে যাবে। বিশ্বব্যাপী কিন্তু ক্যান্সারে আমরা দেখি যে যেহেতু ব্রেস্ট ক্যান্সার ফিমেলদের অনেক বেশি হয়, সেক্ষেত্রে ম্যামোগ্রাফি একটা ভূমিকা রয়েছে, অ্যানুয়াল ম্যামোগ্রাফি। আবার আমরা দেখা যাচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সারের জন্য রেগুলার স্ক্রিনিং প্রসিডিউরের মধ্যে দিয়ে রোগীরা যাচ্ছেন একটা নির্দিষ্ট বয়সে। ঠিক তেমনি এবং আগে ভাগে ধরা পড়লে সহজেই চিকিৎসা করা যাচ্ছে, নির্মূল করা যাচ্ছে, সেরকম কি কোনো বিষয় আমাদের ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আছে কি না? বিশ্বব্যাপী এখন শুরু হয়েছে একটা, এটাকে বললে লো ডোজ সিটি স্ক্যান একটা টার্ম আছে, যেটা একটা প্রোটোকল তৈরি করা হয় এবং অল্প সময়ের জন্য। কারণ সিটি স্ক্যানে অবশ্যই রেডিয়েশন হ্যাজার্ড থাকে, যাতে হ্যাজার্ডটা কম থাকে সেই ক্ষেত্রে আর্লি ডিটেকশনের জন্য লো ডোজ সিটি স্ক্যান। এবং এর জন্য আমরা কিছু মানুষকে সিলেক্ট করি যে কাদের আমরা করব, সবাইকে না, যারা মানে হাই রিস্ক গ্রুপে আছে, যেমন যারা অনেক বছর যাব স্মোক করে, আমরা বলি যে 20 প্যাক ইয়ারের উপরে, এবং যারা 50 বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে, এবং যারা দেখা যাচ্ছে যে সিগারেট খেত ছেড়ে দিয়েছে এখনও 15 বছর পূর্ণ হয় নাই, এই তিনটা গ্রুপকে আমরা ধরে নিই যে হাই রিস্ক, মানে তাদের ক্যান্সার হওয়ার জন্য তাদের লো ডোজ সিটি স্ক্যান করে আর্লি ডিটেকশান। আর্লি ডিটেকশানের উদ্দেশ্য হলো যদি আর্লি ডিটেকশান করা যায় তাকে রিসেকশন করা যাবে, দ্যাট মিনস সার্জারি করা যাবে। এবং এটা যদি স্টেজ 1-এ থাকে তাইলে সেই ক্ষেত্রে তার দেখা যাবে যে সাকসেস রেট 85 ইয়ার সার্ভাইভেল মোর দেন 80% হয়ে যাবে। সেই জন্য এখন আছে। এবং আমাদের বক্ষবিধিতেও আমরা এই প্রোটোকলটা রেখেছি, লো ডোজ সিটি স্ক্যান। ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে সেলিব্রেশন করেছি, তখনই আমরা এই প্রোটোকলটা আমাদের বক্ষবিধির রেডিওলজি ডিপার্টমেন্টে অ্যাডজাস্ট করেছি। আমাদের এখানেও এটা সম্ভব, লো ডোজ সিটি স্ক্যান। কেন এই ক্ষেত্রে আমরা এই লো ডোজ সিটি স্ক্যানটা ব্যবহার করছি? না, এখানে সিটি স্ক্যানে কি একটা রেডিয়েশনের একটা ঝুঁকি বেশি থাকে। আমরা একটা টাইম আছে এখানে, টাইম এবং যে আমরা ডায়েটে ইউজ করব এটারও একটা পরিমাণ মানে
গামা রে যেটা, এটারও একটা পরিমাণ আছে। তো সেই ক্ষেত্রে এর রেডিয়েশন হ্যাজার্ড কম হবে, কারণ আপনি জানেন রেডিয়েশনে কিন্তু একটা ক্যান্সারের জন্য ঝুঁকি। তো যাতে সেই ক্ষেত্রে কম হয় এবং কম সময়ে যাতে এটা করা যায়, সেই ক্ষেত্রে এটার মানে প্রোটোকলটার নামে হয়েছে লো ডোজ সিটি স্ক্যান। মানে আমাদের যেটা কনভেনশনালে চাইতে এটা একটু ভিন্ন টাইপের। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন। আরেকটা শব্দ আপনি বলছিলেন আলোচনার, লো ডোজ সিটি স্ক্যান বা এটার সাথে স্ক্রিনিং প্রসেসের সাথে যে প্যাক ইয়ার, 20 প্যাক ইয়ার, আমাদের দর্শকরা এই ব্যাপারে যে আসলে 20 প্যাক ইয়ার, দর্শক কিভাবে বুঝবে যে সে কি 20 প্যাক ইয়ার স্মোক করেছে কিনা? না, দর্শকরে আমি হিসাবের চাইতেও বলবো, যারা স্মোক করেন তারা কুইট করে দেন, নাম্বার 1। সেকেন্ড, যারা স্মোক শুরু করেন নাই, যারা অনুষ্ঠান দেখছেন তারা স্মোক করবেন না, কারণ স্মোকিং রিলেটেড অনেক ডিজিজ আছে। লাং ক্যান্সার ছাড়াও ফুসফুসের আরও অনেক ডিজিজ আছে, যেগুলি ক্যান্সার না হলেও এদের প্রগনোসিস খারাপ। যেমন একটা সিওপিডি আছে, তাদের আমরা বলি যে প্রগনোসিস দেখা যাচ্ছে যে ওরসেন, মানে এটা প্রগ্রেশন হয়, প্রগ্রেসিভ ডিজিজ, মানে চিকিৎসা করার সত্ত্বেও ডিজিজের তার কাজকর্ম মানে ডিজিজ বাড়তে থাকে, দ্যাট ইজ প্রগ্রেশন ডিজিজ। সেটা আমি বলবো যে 1 নাম্বার আমার রিকোয়েস্ট থাকবো, হাম্বল রিকোয়েস্ট, একটা হইলো কুইট, যারা খাচ্ছেন কুইট করে দেন। সেকেন্ড হইলো যারা শুরু করেন নাই তারা করবেন না। এখন প্যাক ইয়ার বলতে কেউ যদি প্রতিদিন 20টা করে 1 বছর সিগারেট খায়, তখন আমরা বলি 1 প্যাক ইয়ার, অর্থাৎ 20 বছর ধরে প্রতিদিন 1 প্যাকেট করে যদি কেউ খায় তখন 20 প্যাক ইয়ার। এখন স্যার এই মুহূর্তে আমার কাছে একজন আসলো, এসে বলল যে আমি তো হিসেব অনুযায়ী 15 প্যাক ইয়ার বা 20 প্যাক ইয়ার করেই ফেলেছি, আমার আর বন্ধ করে কি কোনো উপকার হবে? এটা তো একটা প্রগ্রেশন, যখন এটা সে কন্টিনিউ করবে তার ঝুঁকি তত বাড়তে থাকবে। যেমন একটা বলে যে যারা স্মোক কুইট করে 15 ইয়ার্স মানে অতিক্রান্ত করে ফেলে, তার কিন্তু ঝুঁকি কমে যায়। তো সুতরাং সে যদি স্মোক কুইট করে, তার যদি ওইরকম মিউটেশন না হয়ে থাকে, চেঞ্জ যদি না হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে ঝুঁকি কমে যাবে। তো অবশ্যই যেই এজে থাকুক, যেখানে থাকুক, যত প্যাক ইয়ারে হোক, আমার মতে যখনই মানে হয়তো আমাদের প্রোগ্রাম দেখবেন, আমার মনে করি যে আপনার উচিত হবে স্মোকিং কুইট করে দেওয়া। স্যার খুব সুন্দর করে বলছিলেন। আমাদের অনেক দর্শক, অনেক রোগীরা যারা মানে স্মোক করছেন অনেক বছর ধরে, তাদের তো আসলে নিকোটিনের উপর একটা ডিপেন্ডেন্সি হয়ে যায় এবং তারা বারবার ছাড়তে চায়, আবার ফেল করে। ফ্যামিলি মেম্বাররা তাকে ইনসিস্ট করেন, উনি ছাড়তে যান, কিন্তু আবার উনি ধরে ফেলেন। তো সেই ক্ষেত্রে আমরা চিকিৎসক বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা আছি, বা আপনার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের কি কোনো ভূমিকা আছে? আমরা স্মোকিংয়ের উপর অনেকগুলি প্রোগ্রাম করেছি এবং জাতীয় বক্ষব্যাধিতে আমি একটা স্মোকিং সিজেশন সেন্টার করেছি, যেটাতে প্রতি মাসের 2nd এবং 4th বুধবারে স্মোকিং সিজেশনের জন্য পরামর্শ প্লাস মেডিকেশন, মানে মেডিকেশনের অ্যাডভাইস করা হয়। আমরা তো মেডিসিন দিচ্ছি না, বাট আমরা অ্যাডভাইস করি কিছু গাম আছে সেটা ইউজ করার জন্য। এবং সেই সেশনগুলিতে যদি কেউ জয়েন করে, আমি আশা করি তারা স্মোকিং তাদের কুইট করার ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবে। বক্ষব্যাধিতে আমি বলবো যে যারা এরকম আছেন, যারা স্মোকিং ছাড়তে পারছেন না, ছাড়েন, আবার কিছুদিন পরে ধরে ফেলেন, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সহায়তা নিতে পারেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ফুসফুস ক্যান্সারের কারণগুলো, এবং স্যার যেমনটা বলছিলেন ধূমপানের অন্যতম প্রধান কারণ, এবং যারা এখনও ধূমপায়ী আছি বা অধূমপায়ী আছি, অধূমপায়ীরা ধূমপানের দিকে যাব না, এবং যারা ধূমপায়ী আছি তারা ধূমপানটা অচিরেই বর্জন করব। এবং যাদের ধূমপান বর্জন করতে কষ্ট হচ্ছে তাদের জন্য তামাক নিবারণ কেন্দ্র রয়েছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। প্রতি মাসের 1ম এবং 3য় বুধবারে আপনি সেখানে খুব সহজেই তামাক নিবারণের অ্যাডভাইসগুলো পাবেন এবং সহজেই ধূমপান ছাড়তে পারবেন। এবং ধূমপান যত দ্রুত যে কোনো সময় যদি আপনি বন্ধ করে দিতে পারেন, আপনার ফুসফুসের ক্যান্সার কিন্তু প্রতিরোধ সম্ভব। তার পাশাপাশি স্যার আরও বলছিলেন লো ডোজ সিটি স্ক্যান নামে একটি নতুন প্রোটোকল, যেটা বিশ্বব্যাপী এখন অ্যাডপ্ট করা হয়েছে এবং যেটা দিয়ে শুরুতেই ক্যান্সার নির্ণয় করা যায় এবং
নির্মূল করা যায়, চিকিৎসা দ্রুত গ্রহণ করা যায়, সেই রোগ ডায়াগনোসিসে কিন্তু লো ডোজ সিটি স্ক্যানের বেশ ভালো ভূমিকা রয়েছে এবং এটাও আমাদের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে শুরু হয়েছে। তো এই তথ্যগুলোতে অবশ্যই আমাদের দর্শকরা উপকৃত হবেন। আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। খোদা হাফেজ।